It's really good to have you once again in my class. It's basically the system and management audit. And today is a very special day for us, all of us, especially the Bangladeshi population. আমরা আজকে একটা বিজয়ের 50তম বার্ষিকী শুরু করছি। 2020টা আসলে চ্যালেঞ্জিং গিয়েছে। আপনাদের 2021 সালটা আল্লাহর কাছে দোয়া করে অনেক ভালো যাবে। আমার জাতীয় জীবনেও অনেক পজিটিভ জিনিস আসবে। যেমন আমরা এই ক্রিটিক্যাল সময় দেখলাম আমাদের জিডিপিতে, গতকালকে দেখছিলাম যে জিডিপিতে একটা ভালো কন্ট্রিবিউট করবে আমাদের পদ্মা সেতু, সেটাও একটা আগিয়েছে। হ্যাঁ, সো আমরা ব্যক্তি জীবনেও একটা মাইলস্টোন চাই যে উই ওয়ান্ট টু বি এ প্রফেশনাল ইন দিস ইয়ার। সো আপনারা আপকামিং এক্সামে উই হোপ দ্যাট যে আমরা সবাই কোয়ালিফাই করব, এবং সেই জন্যই আমার ব্যক্তিগত আপনাদের প্রতি সাজেশন হচ্ছে যে এই সময় আছে যেটুকু কাজে লাগানো। আর আপনারা যেভাবে বলেছেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সবগুলো জিনিসই আপনাদের একটু হেল্প করার জন্য। ঠিক আছে, ইন্টারনাল অডিটের কথা বলে আমি কুইকলি একটু কসো ফ্রেমওয়ার্ক ডিসকাস করবো, তারপরে আমরা হচ্ছে কোশ্চেন সলিউশনে যাব। হ্যাঁ, যেটা আপনারা বলছিলেন যে কোশ্চেন সলিউশন করলেই কিন্তু অলমোস্ট সব চলে আসে, বাট এইটাই ইন্টারনাল অডিট নামে আলাদা কোনো আমি আসলে স্লাইড দেখাইনি। আমার মনে পড়লো যে ম্যানেজমেন্ট অডিট বলেছি, তারপরে অপারেশন অডিট বলেছি, ইন্টারনাল অডিটের এটা দেখানো হয়নি, একটু কুইক গো থ্রু করবো আমরা। Basically, internal audit is a dynamic profession. Internal audit is a dynamic profession involved in helping organization achieving their objectives. It is concerned with the evaluating and improving the effectiveness of risk management, control, and governance process in an organization. Internal auditing is an independent, objective assurance and consulting activities designed to add value to improve the organizational operation. So, আমরা আমাদের প্রায়শই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা আসে যে অবজেক্টিভ পারপাস অফ ইন্টারনাল অডিট, ম্যানেজমেন্ট অডিট, সিস্টেম অডিট। সো সিস্টেম অডিট নিয়ে গতকালকে আমরা একটা আলাদাভাবে দেখেছিলাম। তো ইন্টারনাল অডিটে আসলে যদি এক কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে টু হেল্প ম্যানেজমেন্ট টু এস্টাবলিশ এ কন্ট্রোল এনভায়রনমেন্ট। হ্যাঁ, এবং সেই কন্ট্রোল এনভায়রনমেন্ট কেন করব? কারণ হচ্ছে টু ইমপ্রুভ দ্য অর্গানাইজেশনাল অপারেশন, দিস ইজ দ্য অবজেক্টিভ। সো ইটস অলমোস্ট সিমিলার। আপনার এখানে কিন্তু এমন না যে ইন্টারনাল অডিট আর অপারেশনাল অডিট ভিতরে ব্যাপক বিস্তর ব্যবধান আছে, ব্যবধান খুব একটা নাই, একই রকম। কেন প্রয়োজন এটা ওই দিন আমরা একটু বলেছিলাম যে ইন্টারনাল অডিট হচ্ছে স্পেশালাইজ সার্ভিস টু লুক ইনটু দ্য স্ট্যান্ডার্ডস অফ efficiency of business operation. ইভ্যালুয়েট করে হচ্ছে আপনার প্রবলেমগুলোকে ইভ্যালুয়েট করে আইডেন্টিফাই করে দেয়, ম্যানেজমেন্টকে হেল্প করে। ইন্টারনাল সিস্টেম এনশিওর করে ইন্টারনাল কন্ট্রোল, যেটা শুরুতেই বললাম যে আমাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমকে মূলত এস্টাবলিশ করে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমকে এনহ্যান্স করে, ম্যানেজমেন্টকে হেল্প করে যে সো দ্যাট যা মানে যত রকম স্ল্যাক থাকে, যত রকম বটলনেক থাকে, যত রকম আপনার যেটাকে বলে হচ্ছে যে মিস স্টেটমেন্ট থাকে, মিস রিপ্রেজেন্টেশন থাকে, এগুলো যাতে বেড়ে আসতে পারে। সো এর বাইরে ইন্টারনাল অডিট হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল অডিট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি আমাদের অর্গানাইজেশন কিন্তু ইন্টারনাল অডিট মানে মোস্টলি বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং স্পেশালি এবং ব্যাংক সহ স্ট্রাকচার অর্গানাইজেশন ইন্টারনাল অডিট ইজ এ ভেরি ক্রুশিয়াল ইয়ে। আপনারা নিশ্চয়ই ক্রুশিয়াল এরিয়া, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের চার্টার সেক্রেটারি কোয়ালিফাইড অনেক মেম্বার কিন্তু হেড অফ ইন্টারনাল অডিট টিমে কাজ করে। আমাদের সেক্রেটারিয়াল প্রফেশনের বাইরেও বেশ কয়েকজন মানে সিগনিফিকেন্ট মেম্বার আছে যারা ইন্টারনাল কন্ট্রোল নিয়ে কাজ করেন। Internal audit assured the adequacy, reliability, and accuracy of financial and operation data by conducting appraisal and review from an independent angle. এটা আসলে বিষয়টা কিন্তু যে আপনার অবজেক্টিভিটি, ইন্ডিপেন্ডেন্স না থাকলে যে কোনো অডিটেরই আসলে কোনো ভ্যালু নেই। আপনি যদি বায়াস ওপিনিয়ন করেন, আপনি যদি সিস্টেম প্রসেসের সাথে ডাইলিউট হয়ে যান, তাহলে আসলে অডিটের কোনো ভ্যালু নেই। অডিট শুড বি, সেই কারণে আমি কসো ফ্রেমওয়ার্ক বলছিলাম। এইটা একটু পরে আপনাকে দেখাবো যে কসো একটা ফ্রেমওয়ার্ক, এবং আমি ওয়েবসাইটটা আপনাকে দেখিয়ে দিব যদি আপনার ফার্দার পরীক্ষার বাইরেও জানতে চান। ইটস এ ভেরি ইন্টারেস্টিং এরিয়া। সো এখন আমি শেয়ার করব। ইট এনশিওরস দ্য কমপ্লায়েন্স অফ অ্যাকাউন্টিং প্রসিডিওর এন্ড অ্যাকাউন্টিং পলিসিস। ইন্টারনাল অডিট এইখানে 7 পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে যে ভ্যালুয়েবল অ্যাসিস্ট্যান্স টু ম্যানেজমেন্ট ইন অ্যাকোয়ারিং নিউ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বাইরের ইনফরমেশন গুলো আমরা যখন একটা নিউ বিজনেস দিতে চাই, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ফিজিবিলিটি রিপোর্ট করি, একটা হচ্ছে যে প্রজেক্ট প্রোফাইল বানাই, এবং প্রফিটেবিলিটি, স্কোপ, অপরচুনিটি এগুলো দেখি। সেখানেও কিন্তু ইন্টারনাল অডিট টিমকে এঙ্গেজ করা হয় টু ভেরিফাই দিস ইন্ডিপেন্ডেন্টলি। ইন্টারনাল অডিট ক্যান ব্রেক থ্রু দ্য পাওয়ার ইগো অ্যান্ড পার্সোনালিটি factors and possible conflict of interest within the organization. যত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকার সম্ভাবনা আছে এগুলো কিন্তু আমরা জানি যে আমাদের ইন্টারনাল অডিটের মাধ্যমে রিজলভ করা সম্ভব। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে ইন্টারনাল অডিট ইজ এ সব অর্গানাইজেশনের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট।
ফাংশনটা আসলে আমরা দেখেছি, এটা আর বলবো না, আপনারা দেখে নিয়েন। আমি যেহেতু সবগুলো স্লাইডই বলছি যে আগামী ক্লাসের পরে দিয়ে দিব। হ্যাঁ? এই কারণে ফাংশনটা আমরা জানি, আগেও একটু ডিসকাশন হয়েছিল। এজন্য আর বলছি না। আমি একটু প্রসেসটা, হ্যাঁ? প্রসেসটা হচ্ছে আমি একটু দেখায় দিই। সেটা হচ্ছে যে তারপরে কসো ফ্রেমওয়ার্ক এ চলে যাব। আ সেটা হচ্ছে যে আপনার আ আ স্টেপ গুলো এরকম আসে। স্কোপ গেল, স্কোপের পরে আমি প্রসেস, এই যে দিস ইজ যেকোনো অডিটের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার আমার এই স্লাইডটা দেখা যাচ্ছে না এখন? প্ল্যানিং, ফিল্ড ওয়ার্ক, রিপোর্টিং এবং ফলো আপ, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এইখানে দেখেন আমরা যত আমরা যত অডিট করবো, যদি বলে কোথাও আসে যে প্রসেস ইজ অলমোস্ট কমন, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু মেক এ স্পেসিফিক প্ল্যান ফর ইউর কন্ডাক্টিং ইউর অডিট। তারপর একটা সময় নিয়ে ফিল্ড ওয়ার্ক হয়। ফিল্ড ওয়ার্কের পরে কিন্তু রিপোর্টিং এর ভিতরে আরো কিছু, এটা তো ব্রডলি দেখানো, এর ভিতরে কিছু গ্যাপ থাকে, কিছু প্রসেস থাকে। কি প্রসেস থাকে? ফিল্ড ওয়ার্ক করার পরে আপনার অবজারভেশন নিয়ে আপনার অডিটই অর্গানাইজেশন যাকে অডিট করছেন তাদের হচ্ছে সঙ্গে কথা বলতে হয়, এবং সেই কথা বলতে যে অনেক সময় আর্গুমেন্ট হয়, তারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কথা বলে, আমাদের বোঝাতে হয়। তারপরে আমরা একটা কনক্লুডিং মিটিং হয়, এগ্রিমেন্ট হয়, আমরা কিছু অবজারভেশন শেয়ার করি। তারা আবার কি করে, ম্যানেজমেন্টের লোক এটাকে আবার ইয়ে করে, তারা আবার কি করার চেষ্টা করে, তারা আবার ডিফেন্ড করে। ধরেন আপনি একটা নরমালি কি আপনারা ওই গত ক্লাসে বলেছিলেন যে আমরা কস্ট অডিট, তারপর ওইগুলো রিপোর্টটা দিব, ওইটা আসলে আমি আজকেও আনতে পারিনি, এটা আমার মাথায় আছে। কস্ট অডিট রিপোর্ট প্লাস অ্যাডভার্স ওপিনিয়ন, তারপর ডিসক্লেমার ওপিনিয়ন আনবো। আপনারা কি আরেকটা জিনিস কি দেখেছেন কিনা, যে ম্যানেজমেন্ট রিপোর্ট কিভাবে দেয় একটা অডিটের সময়? একটা তো স্ট্যাটুটরি রিপোর্ট থাকে, সঙ্গে সঙ্গে একটা ম্যানেজমেন্ট রিপোর্ট হয়। এটার কোনো কি কোন কপি বা আপনারা দেখেছেন বা কোথাও? যদি না দেখে থাকেন তাহলে ওইটাও একটু শেয়ার করার প্ল্যান আছে, যে দেখবেন যে যেটা হয় যে আপনি একটা পয়েন্ট ডিসপ্লে, ম্যানেজমেন্ট জি বলেন প্লিজ। ম্যানেজমেন্ট রিপোর্টটা স্যার আমাদের যে অ্যানুয়াল রিপোর্ট দেয়, হ্যাঁ, ফিনান্সিয়াল রিপোর্ট যেটা দেয়, এর সাথে আরেকটা রিকমেন্ডেশনের মতো একটা রিপোর্ট দেয়। exactly. ওইটাই অনেকটা ম্যানেজমেন্ট রিপোর্ট। তবে ওটা দিতে একটু সময় নেই স্যার। সব সময় সাথে সাথে সিএ ফার্মগুলা এই ম্যানেজমেন্ট রিপোর্টটা দিতে পারে না। রাইট। ম্যানেজমেন্ট রিপোর্ট আরো ইলাবোরেট হয়, অনেক বড় হয়। এই পার্টিকুলার কেস ধরে ধরে ওখানে প্রসেস গ্যাপটা বলে দেওয়া হয়, একেবারে স্পেসিফিক করা হয়। এবং ফরম্যাটটা কিরকম থাকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। সেটি হচ্ছে যখন ফরম্যাটটা আমরা দেই তখন আমরা যেটা করি সেটা হচ্ছে উপরে পয়েন্টটা লিখে যে আমি কি কি দেখেছি, আমার অবজারভেশন কি। তারপরে ম্যানেজমেন্টের থেকে এমপ্লয়িরা যে ফিডব্যাক দেয় ওটাও কিন্তু লেখা থাকে, এবং প্রবাবল সলিউশন কি, যে তারা এগ্রি করলে বলে যে না এবার আমরা এগ্রি করেছি, এটা আর ফার্দার কন্টিনিউ হবে না, অথবা বলে যে এটা আমাদের এই স্কোপের কারণে আমরা আপাতত করতে পারছি না, এই লিমিটেশন আমাদের আছে, উইল ট্রাই, উইল অ্যাড্রেস। এরকম ভাবে তিনটা থাকে, একটা আপনার পয়েন্ট থাকে, ম্যানেজমেন্ট ফিডব্যাক থাকে, এবং পসিবল একটা রিকমেন্ডেশন অথবা একটা হচ্ছে আউটকাম থাকে। এই তিনটা পয়েন্টে হয়। আপনার তাহলে নিশ্চয়ই জানার জন্য খুব ডিটেইলে প্রয়োজন হবে না, আপনার এইটুকু জানলেই চলবে। সো এই রিপোর্টিং এর পরে আবার কিন্তু এটা ফলো আপ করতে হয়। আমাদের দেশে অনেক ক্ষেত্রে এটা পসিবল হয় না, বাট আমরা জানি যে আসলে যে কোনো কিছুর ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই প্রসেসটাকে ইন্টারনাল অডিট প্রসেস বলে। এখন যদি আপনি এখানেই যদি ম্যানেজমেন্ট অডিট দেন, তাহলে কিন্তু সেম ভাবে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্ট অডিটের ক্ষেত্রে আসলে ম্যানেজমেন্টের অডিটের একটা প্রসেস করতে হবে, এবং সেইখানে ফিল্ড ওয়ার্কটা মূলত হচ্ছে কোশ্চেনারিজ ফর্মে হয়। যে আসলে ম্যানেজমেন্ট অডিট মানে ম্যানেজমেন্টের ডিসিশন, পলিসি, প্রসিডিওর, এসওপি মেনটেন করছে কিনা, হ্যাঁ প্রপারলি ইভ্যালুয়েট গুলো হয়েছে কিনা, আপনার অ্যাপ্রাইজাল প্রসেস ঠিক আছে কিনা, তারপরে দেখে হচ্ছে যে আপনি যে ডিসিশন গুলো নিয়েছেন তার কতটুকু হচ্ছে বোর্ড মিটিং এর ডিসিশন কতটুকু এক্সিকিউট করা হয়েছে, তারপরে হচ্ছে যে এরকম ব্রডার অ্যাসপেক্টে ম্যানেজমেন্ট রিভিউ করে। সো সেই জায়গাতে ইন্টারনাল অডিটে যেমন যে আপনার মনে করেন যে পেটি ক্যাশ পয়েন্ট ভিজিট হয়, ফ্যাক্টরি ভিজিট হয়, সেলস পয়েন্ট, আমি যদি ম্যানুফ্যাকচারের সেলস পয়েন্ট ভিজিট হয়, যদি ব্যাংক হয় তাহলে হচ্ছে যে হেড অফিস হয়, ব্রাঞ্চ হয়, ইভেন ক্লায়েন্ট হয়, এইগুলোকে ফিল্ড আউট করে। কিন্তু ম্যানেজমেন্ট অডিটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের সাথে ডিসকাশন করতে হয়, ডিসকাশন করার পরে একটা কোশ্চেনারিজ ফর্ম করে যে কি কি কোশ্চেন করবে। ধরেন আপনি সিএফও বা ফাইন্যান্স টিমের ম্যানেজমেন্ট অডিট, ম্যানেজমেন্ট প্রসেস চেক করবেন, তখন কিন্তু একটা 360 ডিগ্রি কোশ্চেন লিস্ট তৈরি করা হয়, যে ফাইন্যান্স ডিরেক্টরের প্রতি ম্যানেজমেন্ট মানে এমডি, চেয়ারম্যান, ওনাদের থেকে ফিডব্যাক দেওয়া হয়, আবার ম্যানেজার লেভেলে নেওয়া হয়। মানে এটাকে বলা হচ্ছে পিয়ার রিভিউ, মানে আপনার এবং আপনার লেভেলে ধরেন ক্রস ফাংশনাল, সিএফওটা সিএইচআরও, তারপর সিএমও, হেড অফ সেলস, এই লেভেল থেকেও ইনফরমেশন নেওয়া হয়, আবার টপ ম্যানেজমেন্ট থেকেও নেওয়া হয়, দ্যাট ইজ হচ্ছে ওনারদের থেকে নেওয়া হয়, আবার নিচের দিকে নেওয়া হয়। এই ফিডব্যাকটাকে বলে 360 ফিডব্যাক, 360 ডিগ্রি ফিডব্যাক। এর মাধ্যমে কিন্তু ম্যানেজমেন্ট অডিট। আর ইন্টারনাল অডিট ইজ এ ডিফারেন্ট প্রসেস, এটা তো আমরা নর্মাল অডিটের মতোই আপনারা জানেন। সো এই জায়গাগুলো কিছুটা বেসিক ডিফারেন্স আছে। প্ল্যানিংটা আমরা এটা ডিটেইল বলবো না, যেহেতু আমরা জানি, ফিল্ড ওয়ার্কটাও জানি, এখানে সব স্লাইডগুলো আপনাদের দিয়ে দিব, তো আপনাদের অসুবিধা হবে না।
এখন আমি যেটা ও আচ্ছা, এখানে আরেকটা যদি কোশ্চেন আকারে আসে তাহলে একটা দুইটা লাইনে আমরা দেখতে পারি ব্রডার আসপেক্টে, যে এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষা আসছে, আগে ডিসকাশন করা হয়নি, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিট। বেসিকলি যদি বলি যে although internal audit does have a degree of focus on the financial aspect of the organization, it is essentially not a financial discipline, unlike the counterpart of external auditor. External auditor কিন্তু মূলত ম্যান্ডেটরিলি কিছু ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে কাজ করে, আর ইন্টারনাল অডিট যদিও ফাইন্যান্সিয়াল আসপেক্ট গুলোকে ইম্পর্টেন্স দেয় কিন্তু নট নেসেসারিলি শুধু ফাইন্যান্সে থাকে, এর বাইরে অপারেশনে যাওয়া, এর বাইরে হচ্ছে এইচআর অডিট করা, ম্যান পাওয়ার অডিট করা, অনেক কিছু করে। ইজ এ মাল্টি ডাইমেনশনাল নেচার ম্যান্ডেটস as much broader scope in the organization than the external audit. Even আমি বললাম ইন্টারনাল অডিট কিন্তু একটা বিজনেস করবেন কি করবেন না, একটা বিজনেস করতে গেলে সেই বিজনেসের প্রকিউর করবেন কিনা, যেমন বড় বড় গ্রুপগুলো কিন্তু লেটস সে আমি মাঝে বেশ কিছুদিন আকিজ গ্রুপের প্রায় 6 মাস ধরে ওদের একটা কিছু এসওপি প্রিপারেশনে হেল্প করেছি, ওদের অ্যাকাউন্টস অডিট টিমকে ট্রেনিং করিয়েছি আইএফআরএস এর উপরে। আমি দেখলাম যে আকিজ গ্রুপ মাশাআল্লাহ দে আর এ ভেরি গ্রুপ, মানে সাউন্ড ফাইন্যান্সিয়াল তাদের অবস্থা, তাদের একটা ইউনিট অনেক ভালো দামে প্রায় 12,500 কোটি টাকার দামে তাদের একটা ইউনিট সেল করে দেয়, আপনারা জানেন জাপান টোবাগোর কাছে, যে ঢাকা টোবাগো ছিল। পরবর্তীকালে যেটা হয়েছে তারা অনেকগুলো এই ফান্ডটাকে কিভাবে ইউটিলাইজ করবে অনেকগুলো বিজনেস প্রজেক্ট নিয়ে কাজ করেছে। সো আমি এটা আকিজে দেখেছি, এটা আমি মেঘনাতে দেখার সুযোগ হয়েছে, যদিও মেঘনার সমস্ত পিএফ অডিট গুলো আলহামদুলিল্লাহ আমাদের ফার্ম থেকে আমরা করি, এর বাইরে কল্লোলে আমি সুপারস্টারেও ছিলাম অনেকদিন। তো তখন দেখেছি যে আমরা ইন্টারনাল অডিট টিমকে এনগেজ করি। লেটস সে আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আপনাদের আসলে কি মানে এই ইনফরমেশন থাকলে আপনার পরীক্ষায় লিখতে সুবিধা হবে, অনেক সময় কেস বেস হয় তো হঠাৎ করে। আজ থেকে প্রায় 6 বছর আগে সুপারস্টার গ্রুপের একটা ইউনিট ছিল, ইউনিটের নাম হচ্ছে সুপারস্টার প্রপার্টিজ লিমিটেড, যেটাকে পরে আমরা নাম চেঞ্জ করে সুপারস্টার হোল্ডিংস করেছিলাম। তো ওখানে যে সিইও ছিলেন উনি বললেন যে আমরা ঢাকার বাইরে নরসিংদী এলাকায় ওইখানে একটা কমার্শিয়াল প্রজেক্ট করব। তো তখন আমি যেহেতু আমি তখন ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম ওই সময়, তো আমি ইন্টারনাল অডিট টিমের কে রিকোয়েস্ট করলাম এবং ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করলাম যে ফাইন্যান্স থেকে একটা লোক আমরা দিব, আর হচ্ছে ইন্টারনাল অডিট থেকে একটা লোক যাবে, তারা যে বোঝার চেষ্টা করবে এই প্রজেক্টটা নেওয়া যাবে কি যাবে না। সো আমাদের যে যে টিমটা আপনার প্রপার্টিজ এর প্রজেক্টটা নিবে বলে ঠিক করেছিল, তারা তাদের অ্যাসপেক্টে দে ওয়ার কারেক্ট, বাট আমরা যখন দেখলাম যে শহরের কোথায় অবস্থিত, আমরা কিন্তু 360 চিন্তা করছি, ঢাকায় অনেক কমার্শিয়াল স্পেস খালি আছে, বিক্রি হচ্ছে না, ভাড়া হচ্ছে না, সেখানে নরসিংদীর মতো জায়গায় জেলা শহরে এবং জেলা শহরের প্রাইম লোকেশনে একটু ভিতরে, সেইখানে প্রায় 4-5 বিঘা জায়গার উপরে একটা কমার্শিয়াল, যতই কম টাকা ল্যান্ডলর্ড হয়তো কোনো সাইনিং মানিই চাচ্ছে না, নট নেসেসারিলি সাইনিং মানি ইজ অনলি কেস। আপনি তো আসলে আলটিমেটলি একটা কমার্শিয়াল স্পেস আপনি যদি দেখেন যে এখানে 6,000 টাকা বা 5,000 টাকা পার স্কয়ার ফিট সেল করবেন, কস্ট অফ ইয়ে তো কমন, ঢাকায়ও যা কস্ট অফ পার স্কয়ার ফিট কনস্ট্রাকশন অলমোস্ট যেটা, বাইরেও তাই। তো সবকিছু মিলে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এটা আসলে ফিজিবল হবে না, নট এবং প্রফিটেবল হওয়া কঠিন, বিকজ সেলস এর অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, অনেকগুলো ইস্যু। তো পরবর্তীকালে ম্যানেজমেন্ট সামহাও এই প্রজেক্টটা নেয়নি। সো এটাও কিন্তু ইন্টারনাল অডিটের একটা স্কোপ, কিন্তু কখনোই এক্সটার্নাল অডিটর যারা তারা এই ধরনের কাজে এঙ্গেজ হবে না। এক্সটার্নাল অডিট আসলে বেসিক্যালি একটা রিজনেবল অ্যাসুরেন্স দেয়, নট অ্যাবসলিউট অ্যাসুরেন্স, যে আমাকে এঙ্গেজ করা হয়েছে এক্সটার্নাল অডিটর অন বিহাফ অফ দ্য স্টেক হোল্ডার্স। কারা কারা স্টেক হোল্ডার্স? অবভিয়াসলি এনবিআর স্টেক হোল্ডার্স, তারপরে হচ্ছে যে আরজেসি স্টেক হোল্ডার্স, যদি ইন্স্যুরেন্স কোম্পানি ইডরা, যদি ব্যাংক হয় অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংক, এবং লিস্টেড হলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক, চট্টগ্রাম স্টক, এবং শেয়ার হোল্ডার। প্রত্যেকের অন বিহাফ ম্যানেজমেন্ট রিক্রুট করছে অডিট ফার্মকে, কিন্তু দে আর কন্ডাক্টিং অডিট টু গিভ এ রিজনেবল অ্যাসুরেন্স যে তারা যেটুকু স্কোপে দেখেছে, যে স্যাম্পল সাইজ নিয়ে কাজ করেছে, এবং ম্যানেজমেন্টকে রিপ্রেজেন্টেশন বলে, মানে ম্যানেজমেন্ট থেকে লিখিত নেওয়া হয়েছে যে আমি যে মানে দা primary objective of preparation of the financial statement and other statements lies on the management. অডিটর কিন্তু কখনোই অ্যাকাউন্টস করে না। আমাদের দেশে আমরা দেখি, আপনারা যারা বড় কোম্পানিতে অনেকেই মোস্টলি কাজ করেন, ছোট কোম্পানির প্র্যাকটিসে দেখা যায় যে বছরের মাঝামাঝি যখন অডিটরকে নিয়োগ করা হয়, বছর শেষে অডিটর ফার্মই অনেক সময় তারা একটু অ্যাকাউন্টস গুলো দেখে টেকে দেয়, বা অনেক সময় যেটা হয় যে অডিট অ্যাকাউন্টস এর জন্য আরেকটা থার্ড পার্টি বা অন্য ফার্মকে এনগেজ করা হয়, এদের অ্যাকাউন্ট প্রিপারেশন করে, ইন্টারনাল অডিট বা অ্যাকাউন্টিং আউটসোর্সিং এর জন্য অডিট করে আরেকটা ফার্ম। কিন্তু মূলত কখনোই প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অডিটর। অডিটর রেসপন্সিবিলিটি ইজ টু চেক, রিভিউ, ভেরিফাই
and give a reasonable conclusion that যেটা কি material misstatement আছে কিনা, কোনো wrong doing আছে কিনা, যদি কোনো qualifying point থাকে qualify করে অডিট রিপোর্ট ইস্যু করা। এবং অ্যাবসলিউট ক্ষেত্রে গতকালকে আমরা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে অনেক সময় ডিসক্লেমার হয় যে আমার অথবা অ্যাডভার্স ডিসক্লেমার হয় এবং অ্যাডভার্স ওপিনিয়ন হয়। খুব রেয়ার ক্ষেত্রে, বাংলাদেশে খুবই কম আছে। আমি বলেছিলাম যে আমি খুঁজে দেখবো, যদি খুঁজে দেখতে পারি না, আমি আজকে আবার নোট নিলাম যে কালকে ওয়ার্কিং ডে যেহেতু আছে, আমি দেখি এই ধরনের একটা রিপোর্ট আপনাদের দেখাতে পারি কিনা। সো এইটা হচ্ছে ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য এক্সটার্নাল এন্ড ইন্টারনাল। সো এটা আমরা জানি, তারপর একটু রিক্যাপ করলাম। স্যার বলেন। স্যার ম্যানেজমেন্ট যদি আপনার তাদের নিজস্ব প্রয়োজনে বাইরে থেকে কোনো একটা অডিট ফার্ম এনে অডিট করায়, হ্যাঁ, এটা কি স্যার ইন্টারনাল অডিট হবে নাকি এক্সটার্নাল অডিট হবে? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে আসলে তো ম্যানেজমেন্টের যেটা আপনি যেটা বললেন যে তাদের প্রয়োজনই এনগেজ করে, আসলে কিন্তু এক্সটার্নাল অডিটের ফি স্কোপ এটা আরো ওয়াইড হওয়া উচিত। মানে কি, এটা যেমন খুব খুব সিগনিফিকেন্ট এখনো না, তিন ধরেন অডিটকে, যে কোনো অডিটকেই হচ্ছে বাংলাদেশের কন্টেস্টে যে কোনো অডিটকেই আমি আগে থেকে বলেছিলাম যে খুব বেশি ভ্যালুয়েবল মানে সার্ভিস বলে মনে করা হয় না, নন ভ্যালুয়েটিং মনে করা হয়, মনে করে বার্ডেন। কেন? যে এনবিআর অডিটেড রিপোর্ট ছাড়া আপনার ট্যাক্সের রিটার্ন অ্যাকসেপ্ট করবে না। আর যে সিটে যখন আপনি অ্যানুয়াল রিটার্ন সাবমিট করবেন অডিটেড অ্যাকাউন্ট ছাড়া হবে না। লিস্টেড হলে তো কথাই নাই, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা অন্যান্য এই সব বিবেচনায় এক্সটার্নাল, যেমন ধরেন আপনি একই কথা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখেন, ইন্স্যুরেন্স যে কাজটা করে, ইন্স্যুরেন্স শুড বি ইয়োর আর্ট, যে আমি আমার অ্যাসেটটাকে সিকিউর করব, রিস্কটাকে হেজ করব, ইন্স্যুরেন্স করব। কিন্তু আপনি যদি র্যান্ডমলি ইন্টারভিউ করেন যারা গাড়ির ওনার, তারা দেখবেন যে মোস্টলি তারা থার্ড পার্টি ওই যে 500-1000 টাকা দিয়ে ইন্স্যুরেন্স করতে চায় টু কমপ্লাই দ্য রুল, নট যে আমি কোন সময় এটা কাজ করব। এবং আমাদের দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর নেচার, তাদের রেসপন্সিবিলিটি, তাদের রেসপন্স ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। আমরা জানি যে মোস্টলি যেটা হয় যে ধরেন আপনি একটা ক্ষতি হয়ে গেছে, তারা খুবই আগে যেরকম সুন্দর সুন্দর কথা বলে, তখন দেখা যায় যে হয়তো অডিট দেরি করে পাঠাচ্ছে, ক্লেম গুলো ঠিক মতো দিচ্ছে না, অনেক ধরনের জটিলতা হয়। এরকম আমরা প্র্যাকটিক্যালি দেখি। অনেক ক্ষেত্রে আমরা এমনও হয়েছে যে আমি অনেককে বলতে শুনেছি যে ক্লেম পাওয়া যত ঝামেলা, যেহেতু ইন্স্যুরেন্সের ম্যান্ডেটরি আছে 500 টাকা দিয়ে থার্ড পার্টি করে রাখি, আমি অফ দ্য রেকর্ড বলছি যদিও এটা ঠিক না কোনোভাবে। তো আসলে আলটিমেটলি অডিট ইজ রিয়েলি এ ভ্যালুয়েবল সার্ভিস, ভ্যালুয়েটিং সার্ভিস। এবং আপনি যেটা বলছেন ম্যানেজমেন্ট তো এটা মনে করেই এনগেজ করার কথা, কিন্তু মোস্ট অফ দ্য কেসে হচ্ছে যে এনবিআর এবং অন্যান্য রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কারণে অডিট করা হয়। আর আপনারা যেটা বলছেন দ্যাট শুড বি দ্য প্রাইমারি অবজেক্টিভ, যে শুধুমাত্র এনবিআর বা আদার রেগুলেটরি ফ্রেমওয়ার্ককে অডিট করতে, তাই না, আমি তো নিজের অর্গানাইজেশনকে অডিট করাবো। সো এটাকে স্ট্যাটুটরি অডিট ফর্মেই তাকে এনগেজ করার কথা। কিন্তু আপনি যেটা বলছেন, কিন্তু বাংলাদেশের প্র্যাকটিসে দেখা যায় যে স্ট্যাটুটরি অডিটের বাইরে স্পেশালি অনেক জায়গায়, গতকালকে বললাম যে ওই যে চেকের ডুপ্লিকেসি করে, এফডিআর ভাঙিয়ে ফেলে, তারপরে এই টাকা ডিপোজিট না করে হচ্ছে নকল ডিপোজিট স্লিপ বানায়, এই ধরনের কাজগুলো কিন্তু অ্যাকাউন্টস ফাইন্যান্স বা এই ধরনের লোক বা অন্যরা সেলসের লোকজন ইনভলভ থাকে অনেক অর্গানাইজেশনে, বড় বড় অর্গানাইজেশনে। গত 5 বছরে আমি বেশ কয়েকটা আমিই জানি, একদম স্পেসিফিক কেস বলতে পারছি না কনফিডেন্সিয়ালিটির কারণে। সেই সব জায়গায় কিন্তু ম্যানেজমেন্ট আপনি যেটা এনগেজ করে একটা ইকে, এটাই কিন্তু সরাসরি স্ট্যাটুটরি অডিট না, তাদের স্কোপ থাকে যে আপনি 100% চেক করে আমাকে একটা ইনভেস্টিগেশন টাইপ অডিট হয়। কিন্তু আপনি যেটা বলছেন ওটা কিন্তু ওইটাই উদ্দেশ্য ছিল স্ট্যাটুটরি অডিটের, যে আমি অডিটর নিয়োগ করব, শুধুমাত্র তারা অডিট রিপোর্ট দিবে না, তারা হচ্ছে প্রসেসকে ডেভেলপ করার জন্য ফিডব্যাক দিবে, অর্গানাইজেশন কিভাবে ভালো চলে, কোনো ফ্রড নেই, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই, রং ডুইং নাই, এরর নাই, এটা অ্যাসিওর করবে। বেসড অন দ্যাট, যে আসলে তো অডিট টিম মোটামুটি সারা বছরই এনগেজ করা দরকার, স্পেশালি ফার্স্ট কোয়ার্টার এন্ডে, সেকেন্ড কোয়ার্টার এন্ডে, থার্ড কোয়ার্টার বা হার্ড ক্লোজ এবং ফাইনালি। সো আপনি নরমালি এই স্কোপে কিন্তু আপনি যেটা বলছেন সেখানে কিন্তু অডিটরদের নিয়োগ করাটাই সমীচীন। কিন্তু প্র্যাকটিক্যালি পয়েন্ট অফ ভিউতে দেখা যায় যে অডিটকে স্ট্যাটুটরি পারপাস দেখা যায় যে বছর শেষ হওয়ার 2-3 মাস আগে নিয়োগ করা হয় এবং বছর শেষ হওয়ার পরে অ্যানুয়াল প্রিন্ট করার আগে একটা প্রসেস শেষ। তো এটাকে স্ট্যাটুটরি অডিট বলে। আপনি যেটা বলছেন এটা অনেকটা ইনভেস্টিগেশন টাইপ হয়ে যায়। তো আমার পয়েন্টটা মানে এটা কি স্যার ইন্টারনাল অডিট হিসাবে মানে আমরা দেখবো? এটা ইন্টারনাল অডিট হিসেবে আমরা রাখতে পারি, ইন্টারনাল অডিট হিসেবে রাখতে পারি। যদি ইন্টারনাল অডিট আবার দুই রকম হয়, সেটা হচ্ছে ইন্টারনাল অডিটটা সাধারণত মানে ইন হাউস একটা টিম ফিট করে করা হয়, আর অনেক সময় ইন্টারনাল অডিটকে আউটসোর্সিং করা হয়। আবার অনেক ইন্টারনাল অডিট 2 জন বা 3 জন লোক আছে, আর কেস টু কেস কোনো একটা ঝামেলা হলো তখন কোনো সিএ ফার্ম বা বাইরে থেকে কিছু এক্সটার্নাল নিয়ে মিক্স করা হয়। তো এটাকে ইন্টারনাল অডিটের স্কোপে ফেলান যায় অথবা ইনভেস্টিগেশন বলা যায়। তো ইনভেস্টিগেশন হলো ইন্টারনাল অডিট। থ্যাংক ইউ স্যার। জি।
আমরা এবার তাহলে একটু আগাই কসো ফ্রেমওয়ার্কে। আমি আর এটা মোটামুটি আমাদের মাশাআল্লাহ হয়ে গেছে। আর আগের দিনও প্রথম দিন থেকেই টুকটাক ডিসকাশন করেছে, তো এখন আপনাদের আর এটা নিয়ে সমস্যা থাকার কথা না। আমি এখন এই ডিফারেন্সটা মোটামুটি বুঝে ফেলছেন। সো কসো ফ্রেমওয়ার্কটা কি এটা একটু আপনাদের বলি। এটা বলার ক্ষেত্রে আমার মনে হয় স্লাইড না দেখে সরাসরি ওয়েবসাইটে যাই। এখন দেখেন এইটা কিন্তু আপনাদের যে কোনো অডিটের জন্য, এবং আজকে থেকে মাথায় রেখেন যে ইন্টারনাল অডিটের জন্য, যেমন এক্সটার্নাল অডিটের জন্য আমরা কি বলি বলেন তো? আইএসএ নাম শুনেছেন আপনারা? আইএসএ, আইএসএ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। অডিটিং। বাংলাদেশে আছে বিএসএ, তাই না? তো বাংলাদেশে বিএসএ অনুযায়ী এক্সটার্নাল অডিট হয়, আইএসএ অনুযায়ী এক্সটার্নাল অডিট হয়। কিন্তু ইন্টারনাল অডিটের জন্য এই যে অর্গানাইজেশনটা যেটা কসো বললাম, এখানে ফ্রেমওয়ার্ক বলা আছে। দেখেন এখানে মেম্বার কারা দেখেন, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, দ্য ইন্টারনাল দ্য ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস অফ, এটা বাংলাদেশেও আছে ইন্টারনাল অডিটর। এরা কিন্তু এই ফ্রেমওয়ার্কটাকে ফলো করে, কসো ফ্রেমওয়ার্ক বলা হয়। তো কসো ফ্রেমওয়ার্ক হচ্ছে দ্য কমিটি of sponsor organization of the Tradeway Commission. COSO is jointly initiative of 5 private sector organization listed on the left. এই যে নিচে দেয়া আছে left, is decided to provide thought leadership throughout the development of framework and guidance to enterprise risk management, internal control and fraud deterrence. We hope we will find the information on the site to helpful and welcome ইউ ইনপুট। আচ্ছা, এখানে তাহলে কি বোঝা গেল বলেন তো? আমি যে কসো ফ্রেমওয়ার্কটা বললাম, এটা আপনারা এখন কি বুঝতে পারছেন আমার উদ্দেশ্যটা কি, এটা শেয়ার করার উদ্দেশ্যটা কি? যত এক্সটার্নাল অডিট হয় সব হয় হচ্ছে আইএসএ এবং বিএসএ অনুযায়ী, ঠিক আছে? এবং বিএসএ কিন্তু সেকশন ধরে ধরে বলা আছে কি হবে, অডিট রিপোর্ট কিরকম হবে। ইভেন আমরা যদি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল নাও দিতে পারি, বিএসএ তে কিন্তু ওই আপনার অ্যাডভার্স ওপিনিয়ন কিরকম হয় এটা রিপোর্ট আছে। তারপর হচ্ছে আমি ওটাও শেয়ার করতে পারবো, যদি প্র্যাকটিক্যাল নাও পাই অ্যাটলিস্ট ফরম্যাট তো দেয়া আছে। ইভেন অ্যাডভার্স কেমন হয়, এবং হচ্ছে যে আপনার কোয়ালিফাইড কেমন হয়, আনকোয়ালিফাইড কেমন হয়, হ্যাঁ, এগুলো সবই কিন্তু ওখানে দেওয়া আছে। কিন্তু ইন্টারনাল অডিটের ক্ষেত্রে এই কসো ফ্রেমওয়ার্কটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ 6টা অর্গানাইজেশন মোস্টলি বেসড অন হচ্ছে আমেরিকা, বাট বাংলাদেশেও কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এই ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস অফ বাংলাদেশ আছে, ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস অফ ইন্ডিয়া আছে। এই 6টা অর্গানাইজেশন এখানে নাম দেওয়া আছে। এরা একটা অর্গানাইজেশন করেছে যারা হচ্ছে এই যে এখানে ইআরএম ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক আপডেট, তারপরে যে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে এই যে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট AICPA, তারপরে যে ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভস ইন্টারন্যাশনাল FIE, IMA, the American the Association of Accountants and Financial Professionals in Business IMA, এবং the Institute of Internal Auditors। এই 6টা অর্গানাইজেশন মিলে অ্যালাইন্ড হয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে, হাউ টু কন্ডাক্ট দ্য ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিটের বেসটা কি হবে এইটাই বলা হয় কসো। এবং কসো শুধু আপনাদের যদি কসো আসে তাহলে আপনাকে এইটুকু লিখলেই হবে, এই যে এখানে বলা আছে দ্য এই কসো মিনিং দ্য কমিটি, মানে সি ফর কমিটি, ও ফর অফ, এস ফর হচ্ছে স্পন্সরিং, ও হচ্ছে অর্গানাইজেশন। মানে এই 6টা অর্গানাইজেশন স্পন্সরিং অর্গানাইজেশন, 6 স্পন্সরিং অর্গানাইজেশন তারা একমত হয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে টু কন্ডাক্ট দ্য ইন্টারনাল অডিট। দিস ইজ কল্ড হচ্ছে কসো ফ্রেমওয়ার্ক। ক্লিয়ার, বোঝা গেছে ভাই? এটুকু হলে কিন্তু আপনাদের জন্য এনাফ। আর যদি বেটার জানতে চান তাহলে তো নিশ্চয়ই এটাতে দেখে আপনারা বুঝতে পারবেন। ওই যে লেখাই আছে কসো হচ্ছে কমিটি অফ স্পন্সরিং অর্গানাইজেশন অফ দ্য ট্রেডওয়ে কমিশন, ঠিক আছে? বোঝা গেছে? এটা কসোটা মোটামুটি আমি যেটা বললাম যে থিওরির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই কসো ফ্রেমওয়ার্ক কিন্তু ইন্টারনাল অডিট, ম্যানেজমেন্ট অডিটের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার ট্রেডওয়ে বলতে কি বোঝাচ্ছে স্যার? সরি, ট্রেডওয়ে? ও আচ্ছা, এটা আসলে ওই যে নাম দিয়েছে ট্রেডওয়ে, মানে বিজনেস, মানে আমরা ট্রেড করতে যে ব্যবসা করতে যে আমাদের ব্যবসা করতে যে একটা অর্গানাইজেশনে ব্যবসা করতে যেই তো আমরা আসলে টু এস্টাবলিশ দ্য ইন্টারনাল কন্ট্রোল, টু মেক ইট efficient business environment, to establish the control system, to establish the governance, এগুলো তো আসলে ব্যবসা করতে যেই হচ্ছে, এই জন্য ট্রেডওয়ে কমিশন। ওকে, তাহলে আমরা এটাও দেখলাম। আপনারা সম্ভব হলে, আমি যদি সম্ভব হয় লিঙ্কটা দিব, অথবা আপনারা সার্চ দিলেই পাবে কসো, দুইটাই হতে পারে। আমি যদি আপনারা চান আমি তাহলে লিঙ্ক শেয়ার করতে পারবো, আদারওয়াইজ আপনারা নিজেরাও কিন্তু দেখে নিতে পারবেন। এই যে আপনার হচ্ছে খুব বুলেট পয়েন্টে ছোট ছোট করে আপনাদের জন্য এগুলো করে রাখছি, এটা আমরা একবার দেখলে হবে। যেমন ধরেন এই দেখেন, এই যে টার্মটা আমি জাস্ট শেয়ার করি আপনাদের, এই টার্মটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টিকার জন্য। আমি জানি না পরীক্ষায় তো নিশ্চয়ই আসছে, সেটা হচ্ছে যে এই যে আমি এখন কোশ্চেন অনুযায়ী যেটা আপনার আসছে, অডিট আমরা জানি, অবজেক্টিভ জানি, এটা পড়বো না আমরা, এখন সরাসরি এটা পড়তেছি, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, ঠিক আছে? সো দেখেন, হোয়াট ইজ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ? True and fair view, external auditor give opinion on truth and fairness on financial statements. This is not an opinion
অফ অ্যাবসলিউট কারেক্টনেস। আমি আপনাকে বারবার যেটা বলি যে অডিটররা কিন্তু কখনোই বলতে পারে না যে অ্যাবসলিউটলি 100% কারেক্ট আছে। কেন পারে না কেউ একজন বলতে পারবেন? আমি তো আগের দিনও বলেছিলাম। কেউ একজন বলতে পারবে যে কেন 100% অ্যাসুরেন্স দিতে পারে না যেটা 100% কারেক্ট কেন পারে না? কারণটা কি? আসলে স্যার sample এক sorry, বছরের sorry, একটা কাজ, হুম, এক বছরের একটা কাজ স্যার, হুম, অডিটর অল্প কয়েকজনে, যেখানে দেখা যায় যে 3,000 4,000 5,000 লোকের একটা অর্গানাইজেশন এক বছর যাবত কাজ করে, সেখানে 3 জন অডিটর বা 2 জন অডিটর বা 5 জন অডিটর, তাও স্যার ফুল ফ্লেজড মানে কোয়ালিফাইড থাকে না। হুম, তারা কিন্তু স্যার ওইখানে কাজ করে হ্যাঁ, 5 দিন 7 দিন বা 10 দিন কাজ করে, 1 মাস কাজ করে, হুম, একটা অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়ার কোনো স্কোপ থাকে না স্যার, এটা কখনোই সম্ভব না, এটা কেউ আশাও করে না। সেই রাইট। জন্য স্যার স্যাম্পলিং বেসিসে রিজনেবল অ্যাসুরেন্স দেওয়া হয় স্যার। বুঝতে পারছি। একদম আপনি ঠিক বলছেন। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ওইজন্যই মানে আরেকজন যে কথাটা বলছিলেন, কামাল সাহেব কথা বলার ভিতরে আরেকজন বললেন না যে স্যাম্পল সাইজ কখনোই 100% হয় না। আর 100% হলে স্যাম্পলিং হয় না। স্যাম্পলিং মানে হচ্ছে লেস দ্যান 100। সো যে কারণে লেস দ্যান 100 চেক করে কোন কিন্তু 100% বলতে পারে না, তাই না? কিন্তু ধরেন এমন তো হতে পারে, আমি তর্কের খাতিরে বললাম যে আমি 80% চেক করেছি, 90% চেক করেছি, 90% ঠিক আছে। বাট যে আনফরচুনেটলি যে 10% কভার করি তার ভিতরেই ম্যাক্সিমাম ফ্রড রয়ে গেছে। হতে পারে না? সো এই জন্য অ্যাবসলিউট এই জন্য বলা হয় রিজনেবল ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেওয়া। তো বলা হচ্ছে যে এক্সটার্নাল অডিটর অ্যাবসলিউটলি আপনারা একদম অ্যালাইন্ড আছেন। আপনাদের ইনশাআল্লাহ এই সাবজেক্টে আমি কনফিডেন্ট যে আপনারা যেরকম আন্ডারস্ট্যান্ডিং এই সাবজেক্ট পাস করে যাবেন, কারণ আপনারা পুরো কনসেপ্টটা বুঝছেন। এরপর কিন্তু বিভিন্ন ভাবে আসছে। দেখেন আমি গত আজকে নিয়ে 4টা ক্লাস করতেছি, যাই ডিসকাস করছি রিপিটেশন কিন্তু হচ্ছে। কারণ কি এমন না যে ইন্টারনাল অডিট একটা ডিফারেন্ট ডিসিপ্লিন, এখানে পড়লে এর সাথে ম্যানেজমেন্ট অডিট একদম ডিফারেন্ট, সিস্টেম অডিট একদম ডিফারেন্ট, তা না। জিনিসটা কিন্তু একই রকম। হ্যাঁ, টার্ম গুলো একটু জানা দরকার। যেমন এই যে বললাম যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, সরি, যেমন হচ্ছে external auditor give opinion on the truth and fairness of financial statement. There is no opinion on absolute correctness. এভাবে পয়েন্ট আকারে দিয়ে দিন। আর আমরা চেষ্টা করবো কি আপনার পরীক্ষা খাতার ভিতর পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে টাইমও সেভ হবে, আর হঠাৎ করে মাথায় ক্লিক করবে। যদি স্পেসিফিক জানেন তাহলে কিন্তু সুবিধা। নো গ্যারান্টি বিকজ ইটস স্যাম্পল বেসিস, আর নট 100% রিজনেবল অ্যাসুরেন্স দেয়। 50% যদি 50% এর মিনস ট্রুথ এন্ড ফেয়ার ভিউ। যদি আপনি মোর দ্যান 20% আপনার রিজনেবলি ট্রুথ এন্ড ফেয়ার ভিউ আছে। তারপর হচ্ছে ট্রু বলতে কি বোঝা যায়? ইনফরমেশন ইজ ফ্যাকচুয়াল and conform with the reality, no false, conforming with the required standard of law. Accounts have been correctly extracted from the books of records. আচ্ছা, এখানেও কিন্তু ইম্পর্টেন্ট। আপনি ধরেন প্রপারলি রেকর্ডেড আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে সিনপসিস বা যেটা আপনি দেখাচ্ছেন এখানেও প্রপারলি অ্যাড্রেস করা হয়েছে, আনা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। এবং এখানে আমি ওই যে কথাটা বললাম ম্যানেজমেন্ট অ্যাসারশন, এই কথাটা কি আপনারা পেয়েছেন আগে কেউ? হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাসারশন? এটা এই থিওরিতে লিখি নাই, বাট একটু মাথায় রাখেন, হয়তো যদি কোনো কারণে 5 মার্কের থেকে আসে আপনি লিখতে পারবেন। কেউ একজন আইডিয়া আছে যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাসারশন মানে কি? আচ্ছা আমি বলে দিই। সেটা হচ্ছে ধরেন আপনি ম্যানেজমেন্টের কাছ থেকে একটা লিখিত নিবেন, হ্যাঁ? এটাই ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন বা ম্যানেজমেন্ট অ্যাসারশন। ম্যানেজমেন্ট বলে দিবে যে আমি অ্যাকাউন্টস করেছি, আমি এই কাজ করেছি, এইটা রিজনেবলি আমার জানা মতো ঠিক আছে, হ্যাঁ? এবং আমি এই জিনিসগুলো আমি জানি। সো এই যে একটা ম্যানেজমেন্টের থেকে লিখিত নেয়া, হ্যাঁ? এটাই হচ্ছে আপনার হচ্ছে যে ম্যানেজমেন্ট অ্যাসারশন, হ্যাঁ? এবং অনেক সময় কনফার্ম করে নিতে হয়। একটা জিনিস আপনি বললেন, আপনি এক্সিট মিটিং এর আগে কিন্তু একটা লিখিত আন্ডারস্ট্যান্ডিং সেট করতে। আপনি অনেকগুলো পয়েন্ট বললেন। ওই সময় হয়তো মিটিং এ আপনার প্রতি অ্যাকসেপ্ট করলো, হ্যাঁ? অ্যাকসেপ্ট করার পরে আপনি অডিট রিপোর্ট করলেন। পরবর্তীকালে বলল যে আমি এটা মানি না। তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। বিকজ আপনার কিন্তু প্রপার এভিডেন্স সবসময় 100% নাও থাকতে পারে। যখন আপনি এক্সিট মিটিং এর আগে অডিট কমপ্লিট করে চলে আসবেন, ফাইনাল রিপোর্ট প্রিন্ট করে দেওয়ার আগে যদি আপনি তাদের সাথে যে বেসড অন দ্য এগ্রিড পয়েন্ট যদি লিখিত আকারে একটা মিটিং মিনিটস আকারে করে ফেলতে পারেন, দ্যাট উইল বি এ ম্যানেজমেন্ট অ্যাসারশন বা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, যে আপনি জানতে পারলেন যে না সে এই জিনিসগুলো এগ্রি করেছে। পরবর্তীকালে কিন্তু এটা একটা ট্র্যাপে পড়ে যেতে পারেন। আপনি একটা জিনিস কমপ্লিট করলেন, পরবর্তীকালে বললেন আমি মানি না, বা আপনি তো এটা অনেক ক্ষেত্রে অডিও রেকর্ডিং বা এগুলো রাখা আনইথিক্যাল হয়ে যায়। মানে আপনি যে তাদের অ্যাবসেন্সে এটা আসলে কোনো ভ্যালিড ইয়ে না যে অডিও রেকর্ডিং রাখা বা এই ধরনের। আসলে ফোনে রেকর্ড করা এটাও কিন্তু ভ্যালিডিটি নাই। মানে ইন টার্মস অফ যদি আপনি ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ বলেন, ইজ নট এ ইথিক্যাল ম্যাটার। as a auditor, as a professional, you must have to have a ethical viewpoint. That's why আপনি কথা বলেন, কথা বলে একটা বেসড অন দা ডিসকাশন এবং যেগুলো আন্ডারস্ট্যান্ডিং এবং যেগুলো আপনারা মেনে নিছেন সেটা একটা জিনিস লিখিত আকার, দ্যাট ইজ এ ম্যানেজমেন্ট অ্যাসারশন। আচ্ছা, ফেয়ার ভিউ হচ্ছে তাহলে ম্যানেজমেন্ট অ্যাসারশন আপনি বুঝলেন যে আপনারা যে ডিসকাশন করলেন বা যে পয়েন্টগুলোতে এগ্রি করলেন ওইটা ম্যানেজমেন্টের কাছ থেকে লিখিত নেয়াকে বলে ম্যানেজমেন্ট অ্যাসারশন। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ফেয়ার ইনফরমেশন ইজ ফ্রি from discrimination and bias. আপনি justify the board judgment, আপনি অনেক সময় বোর্ডের সাথে এগ্রি করে আসবেন। In compliance with expected standard and rules, আর হচ্ছে যে account should be reflect the commercial substance
of the company's underlying transaction. আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম, আরেকবার বলি, সেটা হচ্ছে কমার্শিয়াল সাবস্টেন্স ওভার ফর্ম বলে একটা বিষয় আছে। অনেক সময় যেটা হয় যে লিগ্যাল ফর্ম যদি আপনাকে স্ট্রিক্টলি কিছু প্রহিবিটেড করে, বাট যদি দেখা যায় যে প্র্যাকটিক্যাবিলিটিতে আপনি এটাকে অতটা 100% করা যাচ্ছে না। যেমন ধরেন আমি একটা ছোট উদাহরণ দিই, হ্যাঁ? যে আমরা অনেক দিন দেখেছি যে মিডিয়ায় যারা কাজ করে, ধরেন ওই যে অ্যাডভার্টাইজিং ফার্ম, তারা কিন্তু একসময় ভ্যাটের একটা রুল ছিল। তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই এনবিআর এর সাথে কথা বলে তারা অনেক ক্ষেত্রে একটা ছাড় নিয়েছে। সো ছাড় দেওয়ার আগেও কিন্তু আমি একটা মিডিয়া ফার্মে অডিট করতে যে দেখেছি, তারা বলছে যে আমরা জানি যে লিগ্যালি আছে, বাট আমরা অ্যাসিওর যে এটা আসলে আমরা উই উইল এবল টু কনভিন্স দ্য এনবিআর যে এটা এত কিছু করলে বিজনেস চলবে না। সো ফাইনালি কিন্তু তারা ওইটাকে নন কমপ্লায়েন্স ছিল। কিন্তু আপনি যখন অডিট করে আসছেন, আপনাকে কোনো জায়গায় একটু আউট অফ বক্স চিন্তা করতে হয়, যেটাকে বলা হচ্ছে সাবস্টেন্স ওভার ফর্ম। লিগ্যাল ফর্মে অনেক সময় ক্লিয়ারলি বলা আছে, দেখা যায় যে বিজনেসই করা যাবে না, এমন রুল আছে যেসব রুলে আসলে বিজনেস করাই কঠিন। তো সেই জায়গাগুলো কিছুটা মানবিক, কিছুটা হচ্ছে সাবস্টেন্স, এবং এই যে বললাম যে কমার্শিয়াল সাবস্টেন্স থাকা ভায়াবল হবে কি হবে না, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। অ্যাসুরেন্স, আমি আগের দিন বলছিলাম যে এই অডিট এবং অ্যাসুরেন্সের ডিফারেন্স হচ্ছে অডিট ইজ এ স্যাম্পল বেস আর অ্যাসুরেন্স ইজ মোর লাইক বেশি কনক্রিট একটা জিনিস, আরো বেশি স্যাম্পল সাইজ বড় হবে, বেশি হবে, ইভেন 100% ইনভেস্টিগেশন হতে পারে। বিকজ ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গিভ এ 100% পিওর অ্যাসুরেন্স, তাহলে আপনাকে 100% চেক করতে হবে, আদারওয়াইজ কিন্তু রিজনেবল অ্যাসুরেন্স হবে, অ্যাবসলিউট অ্যাসুরেন্স হবে না। সো অ্যাসুরেন্স মানে হচ্ছে ইনক্রিজ দ্য স্টেকহোল্ডার্স কনফিডেন্স, রিডিউস দ্য রিস্ক এন্ড হেল্প ডিসিশন মেকিং। Why assurance? Successful market needs decision making. Decision involve huge amount of capital. আচ্ছা, reliability of in the financial information and providing the evidence. আচ্ছা, অ্যাসুরেন্স এনগেজমেন্টের ব্যাপারে বলা আছে, এটা আপনারা পড়ে নিন, যেহেতু আমি সব জায়গায় এনে দিছি, আপনারা চট করে দেখলে দুইটা পেপারে 100% পেপারে কাজ করবে। কি এলিমেন্ট অফ দ্য অ্যাসুরেন্স হচ্ছে যে আমরা দেখি যে আপনার এখানে থ্রি পার্টি রিলেশনশিপ হয়। একটা হচ্ছে প্র্যাকটিশনার, হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার, এন্ড হচ্ছে রেসপন্সিবল থার্ড পার্টি, যে পার্টি থাকে তাদের ভিতরে থাকে। আর সাবজেক্ট ম্যাটার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এই জিনিসগুলো এখানে থাকে। এবং অবভিয়াসলি যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস হয়, তাহলে এটা রিপোর্টিং স্ট্যান্ডার্ড আছে আইএফআরএস বলা, এবং অডিটের ক্ষেত্রে আইএসএ বলেছি, আর ইন্টারনাল অডিটের ক্ষেত্রে কসো ফ্রেমওয়ার্ক। সো দিস ইজ দ্য বেস। তারপরে হচ্ছে ওয়াই এক্সপ্রেসিং অপিনিয়ন, এটা আসলে এরকম ভাবে আসতে পারে যে রিজনেবল অ্যাসুরেন্স দেয়, কথাটা বলেছি, হ্যাঁ, এটা আপনারা জানেন। এখানে আর ইম্পর্টেন্ট টাইপস অফ অ্যাসুরেন্স হচ্ছে অডিট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রিভিউ অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট হয়, সিস্টেম রিলায়েবিলিটি রিপোর্ট হয়, রিপোর্ট অন সোশ্যাল এন্ড এনভায়রনমেন্ট ইস্যুস। ওই যে বললাম যে আরো কিছু অডিট হয় স্পেশাল নেচারের, যে ধরেন আপনি লিড সার্টিফিকেট যেটাকে বলে, সেটা দিতে গেলে হয়তো আরেকটা অডিট হয়, হ্যাঁ। তারপরে এই ধরনের স্পেশাল নেচারের অডিট হয়, ইনভেস্টিগেশন হয়। আর ভ্যালু ফর মানি অডিট একটা আছে, এটা একটা ডিফারেন্ট জিনিস। থিওরিটিক্যালি জানেন, কারণ এক্সটার্নাল অডিট ইজ ম্যান্ডেটরি, আর অন্যগুলো অতটা ম্যান্ডেটরি না, এটা বেসড অন দেয়ার নিড, এটা নিড বেসিস হয়। যেমন যেটা স্ট্যাটিউটরি অডিট তো অ্যানুয়ালি একবার করতেই হবে। অ্যাপার্ট ফ্রম দিস আরো অনেক ধরনের অডিট আছে, ইন্টারনাল অডিট টিম দিয়ে করানো হয়, অনেক সময় কেস বেস আমি যেমন একটা বড় রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে আমাদের ফার্ম অডিট করছে, বিকজ তারা এখানে ওনাররা বাংলাদেশে কম ছিল এবং আরো কিছু বিজনেস পার্টনার ছিল, দে হ্যাভ এ মিসট্রাস্ট, যে হয়তো কোনো কারণে এমন হতে পারে যে তাদের কোনো ফান্ড গেছে কিনা। সো আমরা দেখেছি 10 বছরের টোটাল ব্যাংক ট্রানজাকশন ধরে আমাদের একটা স্পেশাল নেচার ইনভেস্টিগেশন করতে হয়েছে, সেটাকে আমরা রাদার ইন্টারনাল অডিট বলবো দেন এক্সটার্নাল অডিট। এক্সটার্নাল অডিট না, কারণ তাদের এক্সটার্নাল অডিটর আছে, তাদের অডিট রিপোর্ট সাইন করে আরেকটা রিপোর্ট, বাট আমরা করতেছি দিস ইজ এ ইনভেস্টিগেশন। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অফ আরেকজন জিজ্ঞেস করছিলেন, দ্যাট মে বি ইনক্লুডেড অ্যাজ ইন্টারনাল অডিট, নট এক্সটার্নাল অডিটর, সেটা হতে পারে। সো এই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, অ্যাসুরেন্স এনগেজমেন্টের ব্যাপারগুলো দেখতে পারেন। আমার মনে হয় যে এগুলো আসলে তো মোস্টলি ফাইন্যান্সিয়াল অডিটের বেশি। সো আমার মনে হয় যে এখানে আর খুব বেশি কিছু এখানে আর লাগবে না, আমি যেটা বলেছি এটা বলছেন। আর ব্যাংকের ক্ষেত্রে এখানে এই যে বেনিফিট অফ অডিটিং, ওইখানে আগেও দেখিয়েছি, এখানেও আছে। তারপর হচ্ছে আপনার কমন মিসকনসেপ্ট অফ অডিট, হচ্ছে এটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে কমন মানে মিসকনসেপশন কাজ করে। অনেকেই মনে করে অডিট মানে 100% চেক, এটা হয় না। এবং অনেকেই মনে করে অডিটররা দেখলে এটা কনফার্ম ফ্রড বেরোবে, এটা সবসময় হয় না। কারণ এটা আসলে রেসপন্সিবিলিটি ইজ দ্য ম্যানেজমেন্ট, নট অডিটর। এবং অডিটররা, যেটা কামাল সাহেব বললো যে সারা বছর 3000 লোকের কাজ তো আপনার 3 জন 5 জনের 2 মাসের কাজে সম্ভব না, ঠিক আছে। তো অ্যাসুরেন্স এনগেজমেন্ট, সামারি অফ অ্যাসুরেন্স এনগেজমেন্ট এন্ড ডিফারেন্স উইথ অডিট। আমরা অ্যাসুরেন্স এবং অডিটের ডিফারেন্সটা বলছি, যে অ্যাসুরেন্স ইজ এ অন্য জিনিস। যেমন আমি যেটা করে দিচ্ছি, বললাম যে 8 বছরের ব্যাংক স্টেটমেন্ট চেক করতেছি, চেক করে তার প্রত্যেকটা ট্রানজাকশন ভেরিফাই করে দিচ্ছে। লং টার্ম এনগেজমেন্ট, 7-8 মাস ধরে আমাদের টিম কাজ করছে। সো দ্যাট ইজ নট এ রিয়েল ইয়ে। তো এই জিনিসগুলো এখানে আছে। আমার মনে হয়
হয় আমি ইম্পর্টেন্ট এরিয়াগুলো আপনাদেরকে ডিসকাস করছি। আর এখান থেকেও আমি চেষ্টা করব সব জিনিস আপনাদের না দেওয়ার জন্য এমন জিনিস দিব যে পরীক্ষার আগে ওগুলো দেখলেই হবে। এখানে আমি ইয়ের জন্য ডিসকাশনের জন্য একটু বড় এরিয়া রেখেছি, হ্যাঁ? এত বেশি এরিয়া দেখলে পরীক্ষার আগে আপনাদের জন্য কঠিন হবে। সো এটা আমার রেসপন্সিবিলিটি একটু শর্ট করে আপনাদেরকে আরেকটু ইজি করে দিব আরকি। আচ্ছা, এবার আমরা কয়েকটা কোশ্চেন সলিউশনে যেতে চাই। সেটা আরেকটা জিনিস একটু আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু বলে দেই, কারণ এটা আপনার আসলে খুব ইম্পর্টেন্ট। এইজন্য আমি বলে দিচ্ছি, কারণ আপনাদের চট করে যেহেতু অডিটের ইস্যু একটু অল্প করে আপনার এই না জানা থাকলে একটু প্রবলেম হবে। এখন আমি আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আজকে এইটুকু শেয়ার করে শেষ করতে চাচ্ছি। আজকে ঘন্টা খানেক ক্লাস নেওয়ার একটা প্ল্যান ছিল। আপনারা আজকে ছুটির দিনে বাসায় একটু বিরক্তই হচ্ছে বোধহয় লোকজন, যে আসলে পরীক্ষার আগে অবশ্য। স্যার একটা টার্ম আমাদের এখন বেশ ভালো জনপ্রিয় এবং প্রত্যেকটা অর্গানাইজেশনে স্যার এটা ইমপ্লিমেন্টও হচ্ছে, কনকারেন্ট অডিট নিয়ে স্যার। সো আমি কনকারেন্ট অডিটর শেয়ার করে দেব। আমি একটু দেখে আপনি দেখে একটু ছোট্ট একটা সিনপসিস বানিয়ে দিব কনকারেন্ট অডিট, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস এখানে এনেছি, আপনারা দেখেছেন, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর লিগ্যাল রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এখানে আপনারা খেয়াল করেছেন যে এখানে কতগুলো অর্গানাইজেশন সম্পর্কে একটু বলা আছে, একটু কুইকলি বলবো। এটা সেটা হচ্ছে যে আমরা ওই যে একটু আগে আপনারা বলছিলেন যে কারা কারা অডিটের জন্য কসো একটা দেখালাম। কসো একটু ইম্পর্টেন্ট, এটা হয়ে গেল। পরীক্ষা আসলে আই হোপ যে আপনারা এটা পারবেন। তারপর বলছে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর লিগ্যাল রিকোয়ারমেন্ট। এখানে কি আছে? একটা আছে হচ্ছে যে দ্য ইন্টারনাল অডিটর এন্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড। হ্যাঁ, কি বলছে? এখানে হচ্ছে আইএএএসবি। হ্যাঁ, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অডিটিং এন্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা যে আইএসএ যে ইস্যু করে international standard as developed by IAASB, a subsidiary of International Federation of Accountant. ওই যে আমি বললাম না যে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আইএফআরএস, যেটা আইএফআরএস সম্পর্কে এক লাইনে বললে এরকম যে মানে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট আইফ্যাক এর আন্ডারে একটা এফএএসবি। এফএএসবি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড, সরি, আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সেই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হচ্ছে আইএফআরএস ফাউন্ডেশন আন্ডারে। এটা হলো আইএফআরএস মানে হচ্ছে অ্যাকাউন্টিং রিপোর্টিং। আর অডিটের জন্য একটা আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডেভেলপ বাই আইএএএসবি, এ সাবসিডিয়ারি অফ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, আইফ্যাক যেটাকে সংক্ষেপে বলে আর কি। এখানে একটু লিখে রাখেন। তারপর বলতেছে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর ডিজাইন টু প্রোভাইড সার্ভিস অফ কনসিস্টেন্ট হাই কোয়ালিটি, বাট দে ডু নট ওভাররাইড দ্য লোকাল রেগুলেশন। আচ্ছা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনাদের জন্য একটা, যে কেউ বললো যে ভাই আপনি, আমাকে শোনা যাচ্ছে? কেউ একজন আবার একটা আনমিউট হয়ে একটু বলবেন কাইন্ডলি। জি স্যার, শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন ধরেন আপনাদের কেউ কোশ্চেন করলো যে আপনি আইএসএ অথবা আইএফআরএস কি আগে ইম্পর্টেন্ট বেশি, নাকি কোম্পানি অ্যাক্ট বা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বেশি ইম্পর্টেন্ট? কেউ একজন বলবেন আমাকে কোনটা বেশি হওয়া উচিত মানে লজিক্যালি? অবভিয়াসলি স্যার কোম্পানি যে একটা সিকিউরিটিজ যেগুলি আমার ল অফ দ্য গভর্নমেন্ট, যেটা স্যার ল অফ দ্য ল্যান্ড, যেটা এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ এটা তো ইন্টারন্যাশনাল আলোকেই তৈরি করা হয়, বা ইন্টারন্যাশনালি যারা অ্যাডভান্স হয়ে যায় তারা তো অ্যাডপ্ট করে নিতে হয় আমাদের, রাইট, আস্তে আস্তে করে। যেমন আইএফআরএস কিন্তু এখন এফআরসি আসার পরে কিন্তু আইএফআরএস এর ইম্পর্টেন্স বেড়েছে, কিন্তু কোন কোন জায়গায় দেখি আইএফআরএস এর সঙ্গে আপনার হচ্ছে যে কোম্পানি একটা রিপোর্টিং একটু ডিফারেন্স আছে। এই জন্য বলছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ডিজাইন টু প্রোভাইড দ্য সার্ভিস of consistently high quality, but they do not override the local regulation, although countries are encouraged to develop local system to comply with the international standard. এটা বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মিল থাকতে হবে। তারপর হচ্ছে বলা হচ্ছে যে a subcommittee of IAASB works on a particular area and develop the exposure draft which is published. ওই যে আমি বললাম যে কোনো আইন কিন্তু, ওই যে আইএসএ বলছিলাম না, আইএসএ 300, আইএসএ 400, আইএসএ 500 যে আইএসএ গুলো আছে, এই আইএসএ গুলো কিন্তু একবারে হয় না। আগে একটা এক্সপোজার ড্রাফট দিয়ে ওয়েবসাইটে দেওয়া থাকে, সবাই পাবলিক অপিনিয়ন নিয়ে কমেন্ট করে পরে ফাইনাল করা হয়। The exposure draft is revised as a result of comment made by the interested parties and sometimes exposed, re-exposed, নতুন করে আবার অনেক সময় তৈরি করা হয়। আর when amendment has been finalized, internal standard is published, তখন হচ্ছে যখনই ফাইনাল হয় তখনই কিন্তু এটা পাবলিশ হয়। এর আগ পর্যন্ত কিন্তু এটা পাবলিশ হয় না, অনেক দিন ধরে একটা প্রসেস চলে একটা আইন। আর ওই যে আইফ্যাক আমি ওখানে লিখে দিলাম, এটা একটা আরেকটা জিনিস আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট আইফ্যাক। এটা আইফ্যাক ওয়াজ সেট আপ বাই দ্য প্রফেশনাল বডিজ রিপ্রেজেন্টিং। আচ্ছা, বাংলাদেশ থেকে আইফ্যাক এর মেম্বার কে কে আছে, কে বলতে পারবেন? এই যে আইসিএবি এবং আইসিএমএবি, দিস টু বডিজ আর দ্য মেম্বার অফ
এখানে আইফ্যাক এর হচ্ছে যে মানে যেহেতু আইফ্যাক অডিট এবং অ্যাসুরেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বডি, আইফ্যাক ওয়াজ set by the professional bodies representing accounting from the around the world. It has 163 members organization from 119 countries, member from Bangladesh আর ICAB. আর আমাদের যে আইসাকা আছে মানে আমাদের যে আমাদের যে কোম্পানি সেক্রেটারি অ্যাসোসিয়েশন ওইটা আবার ডিফারেন্ট, এটা ইট ইজ অনলি ফর দা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশনাল, দ্যাটস ওয়াই দেয়ার মেম্বার বডিজ আর ICAB এবং ICMAB. IFAC established the IASB, the International Auditing and Assurance Standard Board, to issue the professional standard on itself. জাস্ট আপনাদের এইটুকু জানা থাকলে পরীক্ষার জন্য ঠিক আছে। তারা কি করে, যে আইএসএ আপনারা যে অডিটটা পড়ছেন এই আইএসএ টা ইস্যু করে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে আদার রেগুলেশনের ভিতরে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং এখানে বোর্ড অফ ডিরেক্টরদের কনস্ট্রাকশন অফ অডিট কমিটি, এগুলো আপনারা জানেন, এগুলোও কিন্তু এই অডিটের পার্ট। সেক্রেটারিয়াল অডিট বা যখন ম্যানেজমেন্ট অডিট করবেন তখন আসলে বোর্ডের এই এরিয়াগুলো আপনাকে দেখতে হবে, যে দ্য কোম্পানি শ্যাল অ্যান অডিট কমিটি এবং সাব কমিটি অফ দ্য বোর্ড। The audit committee shall assist the board in ensuring that the financial statement reflect true and fair view of the state of affairs of the company, and in ensuring the good monitoring system within the business. The audit committee shall be responsible to the board. The duties of the audit committee shall be, আচ্ছা এখানে আমাকে আপনারা নিশ্চয়ই জানেন যে অডিট কমিটির চেয়ারম্যান কে হতে পারে, কে হতে পারে না, এটা কি আপনারা বলতে পারবেন কেউ একজন কাইন্ডলি? জি স্যার, অডিট কমিটির চেয়ারম্যান তো অবশ্যই স্যার ইন্ডিপেন্ডেন্ট অডিটর হতে হবে স্যার। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, রাইট। আচ্ছা, তাহলে ইন্টারনাল অডিটের হেডের রিপোর্টিং সাধারণত কার কাছে হওয়া উচিত? ইন্টারনাল অডিট কমিটি অফ দ্য বোর্ড স্যার। মানে তারা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরের কাছে ফাংশনাল রিপোর্টিং, কিন্তু অডিটের ক্ষেত্রে মানে অডিট রেসপন্সিবিলিটিতে যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যিনি হচ্ছে অডিট কমিটির চেয়ারম্যান, তার কাছে আসলে ওই মানে এর কারণে আপনার যে যেটাকে বলা হচ্ছে রিপোর্টিং গাইডলাইন অনুযায়ী তার কাছে রিপোর্ট সাবমিট করবে। আর ফাংশনাল ধরেন ছুটি ছাটা হাবিজাবি বেতন বাড়ানো এইসব বিষয়গুলো তো ম্যানেজিং ডিরেক্টরের কাছে থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন অফ অডিট কমিটি কম্পোজড অফ অ্যাট লিস্ট 3 মেম্বারস, এটা তো আপনারা জানেন যে তিনজন মেম্বার হবে, এবং অডিট কমিটি শ্যাল বি কি হবে, বোর্ড শ্যাল বি অ্যাপয়েন্ট মেম্বারস অফ অডিট কমিটি শ্যাল বি নন এক্সিকিউটিভ ডাইরেক্টরস। এখানে কিন্তু কোনো চাকরি করে এক্সিকিউটিভ ডিরেক্টররা এখানে থাকতে পারবে না অফ দ্য কোম্পানি, এক্সপেক্টিং এটা স্যার কর্পোরেট গভর্নেন্স কোডের পয়েন্ট 5 এ স্যার একেবারে ডিটেইলস ক্লিয়ারলি বলা আছে স্যার। রাইট। সেখান থেকে সিনপসিস করা, আপনারা এটা জানেন, সো এখানে নিয়ে তারা বেশি ডিসকাস করলাম না। এখানে আরেকটা হচ্ছে যে কম্পারেটিভ অডিট কমিটি হলো, আচ্ছা রোল অফ অডিট কমিটি আমরা জানি, এটাও নিয়ে তাহলে আর কথা বললাম না। তারপরে হচ্ছে যে রিপোর্টিং টু দ্য অডিট কমিটি, এটা আপনারা জানেন। হ্যাঁ, আমার মনে হয় যে এইটা নিয়ে আর ডিসকাস করার নাই। এখন আপনারা বলেন তো, আমরা আজকে আর মানে আমি ওই যে আপনাকে কি বলছিলেন কামাল সাহেব, একটা টার্ম বললেন হচ্ছে কনকারিং অডিটের ব্যাপারে বলছেন না, এটা আমি দিয়ে দিব। এখন এটা ছাড়া আর কোনো কোশ্চেন আছে কিনা? আমরা আজকে আর ফার্দার বেশি আগাবো না। আমরা তো শুক্রবারে একটা ফুল ক্লাস করব 2 ঘন্টা, আর সোমবারে করব, শনিবার নাও করতে পারি, কারণ শনিবার পরপর হয়ে যায় তো একটু চ্যালেঞ্জ হয়। সম্ভবত যদি আমরা শনিবার করতে পারি তাহলে কিন্তু মানে আমার যে একটা ইচ্ছা ছিল যে একটু এডিশনাল ডিসকাশন রাখবো, সেইটা আমরা শনিবারে করতে পারি। যে শুক্রবারে আমরা রাখলাম হচ্ছে এইটার ক্লাস, আর সোমবার আর শনিবারে ওভারঅল যেটা আপনারা কতগুলো ইস্যু নিয়ে আলাপ করছেন সেটা আমরা করতে পারি। আপনাদের অপিনিয়ন কি বলেন তো? স্যার হতে পারে স্যার, হতে পারে স্যার। আগামী কালকে স্যার আপনার যে একটা ছিল সেশন ছিল, এটা কি স্যার পোস্টপোন্ড হবে স্যার? আগামী কাল বা শুক্রবার না, আগামী কাল কি ক্লাস আছে? আগামী কালকে বৃহস্পতিবার স্যার। তাহলে আগামী কালকে নিব, অসুবিধা নেই। আগামী কালকে তাহলে নিব, ঠিক আছে। তাহলে আগামী কালকেই করি, অসুবিধা নেই। আগামী কালকে করি, যেহেতু সেশন আছে আগামী কালকে, কারণ এখন তো সময় কমে গেছে, আপনাদের এখনই শেষ করতে হবে। সো আমরা আজকে যেটুকু করলাম আপনারা একটু দেখেন। আর হচ্ছে যে আপনারা কি সবাই মেইল পান? মানে আমি যে লিংকটা যায়, কারণ কেউ যদি মিস করে আমি এগুলো তো মেইলে দিব এই ইয়েগুলো। হ্যাঁ, সো সবাই কি মেইল পাচ্ছেন? এই যে ক্লাসের লিংকটা যায় একটু চেক করেন তো, বা কারণ পাই স্যার, সবাই পাই স্যার। ওকে, পাওয়া যায় স্যার। ওকে, তাহলে আজকের মতো শেষ করি। আমরা কালকে তো আবার দেখা হচ্ছে 8টায় ইনশাআল্লাহ। জি স্যার, ঠিক আছে। কালকে আপনার আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম।